আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। এদিকে এনসিপি একটি সংবাদ সম্মেলন করেছে সন্ধ্যার পর। সেখানে তারা বলেছেন যে ইসি পক্ষপাত দুষ্ট, তারা এই ইসি পুনর্গঠনের দাবি জানাচ্ছেন এবং আগামীকাল তাদের কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের সামনে। এছাড়া আজকে সারাদিন রাজধানীর শাহবাগে ছাত্রদলের কর্মসূচি ছিল। সেখান থেকে বলা হয়েছে সরকারকে কিভাবে টেনে নামাতে হয়, সাম্য হত্যার বিচার না হলে সারা দেশ অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে ভিসি প্রক্টর তারা যদি পদত্যাগ না করেন তাহলে তাদেরকে টেনে নামানোর হুঁশিয়ারি তারা দিয়েছেন। এছাড়া রাজধানীর কাকরাইলে যমুনা অভিমুখে শ্রমিকদের একটি যাত্রা ছিল, সেখানে বাধা দেওয়ার পর তারা কাকরাইলে অবস্থান কর্মসূচি করেছেন। রাজধানী ঢাকা আজকেও মোটামুটি অচল ছিল। এছাড়া গত রাতের একটি ঘটনা আমরা যেটি দেখেছি, ধানমন্ডিতে একটি বাসার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সেখানে গিয়েছেন, একজনকে গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছিলেন। পুলিশ পরে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যায় তিনজনকে। আজকে তাদেরকে এনসিপি নেতা হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তারপর ডিএমপি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে এরপর পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। পরবর্তীতে সর্বশেষ আমরা যতটুকু জানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে একটি বৈঠকও হয়েছে আজকে প্রধান উপদেষ্টার। সেখানে আরও তিনজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই হচ্ছে এখনকার দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংকট যেটি দেখা যাচ্ছে সেটির সমাধান কোথায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। জনাব শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, সঙ্গে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাই। শুরু করতে চাই শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। বিএনপির মহাসচিব এই কথাটি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহযোগী আলোচক, তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। যে কোনোভাবেই হোক, আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব ষড়যন্ত্রের কথা বলবার পরপরই স্থানীয় সরকারের যে নির্বাচনের কথা একটি নবগঠিত রাজনৈতিক দল দাবি করেছে এবং নির্বাচন কমিশনারদের নিয়ে সম্পর্কে তারা বলেছে ইশরাককে নিয়ে যে বিষয়টা ঘটছে এখন, এটির সমাধানও স্থানীয় সরকার নির্বাচন মন্তব্য করেছেন। তাতে আমার কাছে মনে হয়েছে যে ঘটনাগুলো মোটামুটি মহাসচিব ভালো ব্যাখ্যা দিচ্ছেন কয়েক লাইনে। আপনি যে কথাটা বললেন জনাব ইশরাক, ওই একই প্রক্রিয়া, অর্থাৎ আদালতের আদেশে আমাদের চট্টগ্রামে একজন মেয়র ওখানে শপথ নিয়েছেন এবং মেয়র এখন কোর্ট নির্দেশনা দেওয়ার পরে মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কোর্টকে ফলো করা, কিন্তু নির্বাচন কমিশনও তার পক্ষেই বলেছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নেওয়ার দরকার ছিল সেটা উদ্যোগ না নিয়ে বরঞ্চ আরও বিতর্কের সৃষ্টি করা হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে। তো জটিলতা আরও যত দিন গড়াবে, অর্থাৎ সরকারের প্রধানতম কাজ যেগুলোর মধ্যে তার এক নম্বরেই আমার বিবেচনায় মনে হয়েছে, যত দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচিত সরকার গঠন করা না যাবে, সংকট বাড়তে থাকবে, এখন আরও বাড়তে থাকবে। সম্ভাবনাময় রাজনৈতিক দল তৈরি হতে পারত এনসিপি, কিন্তু তারা নিজেদেরই ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে বলে আমার কাছে মনে হয়েছে। আমরাও ছাত্র রাজনীতি করেছে, আমরা যে এখন আছি না, আমার পাশে যারা বসে আছে তারাও ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু ছাত্র রাজনীতিক গৌরব উজ্জ্বল একটা ভূমিকায় আসার পরও সেটি ম্রিয়মান হয়ে যায় তারা নিজেদেরই দায়িত্ব জ্ঞানহীন ভূমিকার কারণে। মানে এত অল্প সময়ের ভিতরে এটা হবে আমি ভাবি নাই। যেমন ৬৯ গণঅভ্যুত্থানে পরবর্তীতে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এখনও তারা কেউ বেঁচে আছে। ৯০ গণঅভ্যুত্থানে তেমনি, শুধু একটি রাজনৈতিক দল না, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারা একটা পর্যায়ে যায়। ২৪শে গণঅভ্যুত্থানের পরে আমি ভীষণভাবে প্রত্যাশা করছি যে এরা একদিন বাংলাদেশের নেতৃত্বের আসনে আসবে, বিভিন্ন জায়গায় তারা থাকবে, কিন্তু অর্থের কাছে, ব্যক্তিগত সুবিধার কাছে, নিজের আরামায়েশের কাছে কি দিব্যি বলে ফেললো তার প্রাডো গাড়ি নিয়ে সাংবাদিকদের কাছে,
কে দিয়েছে? এটা জামাত দিয়েছে। জামাত দিলে সে গাড়ি নিতে হবে? আমরা গণঅভ্যুত্থানের পর আমরা এটা আমার একটা মজার কথা বলি, গত 2 দিন আগে আমার বাসায় একজন গেছে একটা দাওয়াত কার্ড পৌঁছে দিতে, পরে আমাকে টেলিফোন করে বলছে, ভাই দাওয়াত কার্ড দিয়ে আসছে, কিন্তু আপনি গত 20 বছর আগেও যা দেখছে এখনো তো তাই আছে। আমার খুব ভালো লাগছে তার কথা শুনে। এই কারণে রাখছি যে বাংলাদেশের রাজনীতিতে যে কুলুষিত হয়ে যাচ্ছে তার পাশাপাশি একটা অংশ আছে এখনো, যারা এখনো মানুষের প্রত্যাশার মধ্যে থাকার চেষ্টা করে। কিন্তু এই যে এখনকার এরা কোনো রকম বিতর্ক নেই, এই জাতীয় সংসদের নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, এটা নিয়ে আমি অন্ততপক্ষে কারোর কাছে বিতর্ক মানে তাদের প্রতি আস্থা নেই। তাদের একমাত্র কারা বলছে? যারা সম্ভাবনা তৈরি করে নিজেরাই হারিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তাদেরকে যদি আবার দাঁড় করাতে হয় তাহলে হাসিনা মার্কা নির্বাচন ছাড়া তাদের কোনো ভবিষ্যৎ আছে বলে আমি অনেক জায়গায় বলছি না। আপনার একটা কথা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ব্যাপক, যেটা আপনি হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, এটা কি এই ধরনের বিরক্ত থেকে বা বিতৃষ্ণা থেকে বলেছেন? আমি কখনো রাজনীতিতে বিরক্ত বোধ করি না। আমি কাউকে যখন সমালোচনা করি, সমালোচনার ভাষা দিয়ে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এরা রাজনৈতিক তরুণ, কিন্তু তরুণের নৈতিকতা যখন বিবর্জিত হয়ে যাবে, মূল্যবোধ বিবর্জিত হয়ে যাবে, যেমন কি তাদের কর্মসূচি, কি তাদের লক্ষ্য, এই নতুন রাজনৈতিক দল কিন্তু এখনো ঘোষণা করতে পারে নাই। আমরা কেউ কখনো গণতন্ত্রের কথা বলেছি, কেউ সমাজতন্ত্রের কথা বলেছে, কখনো প্রগতির সপক্ষে কথা বলেছে, কিন্তু তারা কি চায় সেটা বলে নাই। 2 হচ্ছে এটা একেবারেই খুব সাধারণ ঘটনা। তারপর বলি যে ছোটরা সাধারণত বড়দের একটু সালাম দেয়, এটা আইন টাইন না, এটা নৈতিকতা হিসাবেই ধরা হয় আমাদের দেশে। কিন্তু রাজনীতির পরিমার্জনায় আগে পাশে কোনো কিছু না বিশ্লেষণ করে এমনভাবে যে সমালোচনা করা, আমার কাছে মনে হয়েছে এটা নীতি বিবর্জিত একটি ঘটনা। আমি তাদেরকে যদি তারা কষ্ট পেয়ে থাকে, সরি, আমি আপনার অনুষ্ঠানে বলছি সরি, কিন্তু এইভাবে রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করা যাবে না, এটা ঠিক না। পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকতে হবে, বয়স যাই হোক না কেন। আবার আসবো আপনার কাছে। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসতে চাই। আপনারা ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন, বেশ কিছু প্রস্তাবের বিষয়ে আপনাদের দ্বিমতও আছে। আর এই যে রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিনই কোনো না কোনোভাবে চেঞ্জ হচ্ছে, আমরা যেটি দেখছি পরিবর্তন হচ্ছে, আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে, বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, ওভারঅল মূল্যায়ন তো অনেক বড় বিষয়। আপনি আজকের দিনে যে ঘটনাবলী বললেন সেটা এবং নির্বাচন নিয়ে সামান্য 2-1টি কথা হয়তো বলতে পারি। দেখেন, বিশেষ করে হয়তো যেটা অনুচ্চারিত আলোচনা থেকে যায় আমাদের দেশের সাধারণ শ্রমজীবী মানুষের কথা, বিশেষ করে আজকে ঈদ আসছে, যমুনামুখী দেখলেন, এবং আপনারা একটু সেগুনবাগিচা এলাকায় শ্রম ভবনের সামনে গেলে দেখবেন যে কিভাবে মানবতার জীবনযাপন করে। তার পাশে আমাদের একটা অফিস আছে, নামটা মুক্তি ভবন, আমাদের শ্রমজীবী মানুষের জন্য এটা উন্মুক্ত। আপনি যদি ওই অফিসে যান, সিঁড়ি দিয়ে গেলে অনেক সময় আপনারই খারাপ লাগতে পারে যে এত ময়লা, কারণ ওই শ্রমিকরা ওঠানামা করছে, আমরা ওপেন করে দিয়েছি তাদের জন্য। আমি বেশি ব্যাখ্যা না যে শুধু বলি, এই যে শ্রমিকদের যে বললাম, ধরুন একটা ছোট্ট গ্রুপের কথা বলি, যে গত ঈদে তারা দাবি করছিল তারা 37 কোটি টাকা পাবে। ত্রিপক্ষীয় বৈঠক হলো, মালিক, সরকার এবং শ্রমিক। মালিক বললো 21 কোটি টাকা গত ঈদে। এমনকি আমার আজকে বলতে দ্বিধা নাই যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হলো যে ভাই দেখেন মিউচুয়াল করা যায় কিনা, এখন কিছু টাকা পয়সা, যে শ্রমিকরা দেশে কথা বলেন, মাত্র 89 লক্ষ টাকা দেয়া হলো। বলা হলো দ্রুততম সময়ে এটা মীমাংসা করা হবে, কোনো খবর নাই। তাহলে আপনি এরপরও যে এই শ্রমিকরা সহ্য করে যাচ্ছে, আপনি কি কল্পনা করতে পারেন? ছোট্ট করে পরিস্থিতি বললাম। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের কি বলছে, 30 লক্ষ লোক এই সময় নাকি দারিদ্র্যটা বেড়ে গেছে। তার মানে মানুষের জীবন কিন্তু চলছে না, একটা দিক আমি সাধারণ মানুষ বলছি। আরেকটা হচ্ছে, মানুষের কি নিরাপত্তা আছে? মব যেভাবে হয়েছে, হ্যাঁ, গতকাল ধানমন্ডি থানার পুলিশ ভাই যে সাহসিকতার আমি বলবো পরিচয় দেখাইছে, এবং আজকে যেটা দেখলাম তারা যে বিবৃতি দিয়েছে, আমি আশা করব আর কোনো মবকে কেউ সহ্য করবে না।
999-এর কথা বলেছে, 999-এ কোনো কিছু বলার সাথে সাথে তারা এসে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে, নির্মমভাবে কোনো দিকে তাকাবে না। তো সেই জায়গাটা তো মানুষের এই নিরাপত্তাহীনতার জায়গাটা আছে। এখন যদি বলেন যে ঠিক আছে এগুলো তো অনেক কিছু আছে, আমরা কিন্তু এটা রেগুলার সরকার ছাড়া একটা সরকারের কাছে তো মেলা আশা করবো না, আর আশা করতে পারতাম 9 মাসে যদি কিছু অগ্রগতি দিতাম, দেখছি না। সেই জায়গায় আমার 2-3টি বক্তব্য হচ্ছে যে তাহলে সমাধানটা নিয়ে যেটা আমরা বলছি, একটা নির্বাচন হয়ে গেলে সব সমাধান হবে, এটা আমার ধারণা কেউ বিশ্বাস করে না এবং ঠিকও না। কিন্তু আপনি গণতন্ত্রের পথে একটা যাত্রার ধারায় যেতে পারেন, কারণ দীর্ঘদিন ধরে যেটা ব্যাহত হয়েছিল। তাহলে সেইটা আপনি দাদু ভাইকে প্রশ্নটা যেভাবে করেছিলেন সেইটাকে যদি বলি, সেই অনিশ্চয়তা তো কাটছে না। কারণটা কি? কারণ নির্বাচন নিয়ে এখনো সরকার ধোঁয়াশা রেখে যাচ্ছে। আপনি বলেন আমাদের সরকার প্রধান, তিনি এত বুঝমান লোক সবাই বলে, তার সাথে আমাদের চিন্তার পলিটিক্যাল ডিফারেন্স আছে, সেটা অন্য আলোচনা। কারণ এই রাজনীতিতে আসলে বলতাম, এখন তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিচ্ছেন, তিনি সুনির্দিষ্ট করে কি এই কথাটা বলতে পারেন না অমুক তারিখ, আমরা মানি না মানি পরে দেখবে, এখনো বলছেন না। আপনি সম্প্রতিকালে দেখবেন যে আলোচনাটা সাধারণভাবে অনেকে করছে, তার আজকে কিন্তু একটা প্রমাণ সামনে চলে আসছে। আমাকে অনেকে বলছে যে ভাই আপনারা খালি নির্বাচন করেন, কিন্তু সরকার তো বলে নির্বাচন দেবে ডিসেম্বর বা জুন, কোন নির্বাচন দেবে? আমি তো একটা বেয়াকুবের মতো, কারণ আমি তো খুব কি বলে ভালো সেন্স থেকে চিন্তা করছি, যেহেতু বলা যায় 2-1টা দল ছাড়া সবারই দাবি জাতীয় সংসদ নির্বাচন, নতুন করে বলতে হবে কেন? কিন্তু দেখছি আসলে ডালমে কুচ কালা হয়, বিষয়টা অত সহজ না। কারণ এইখানে গণভোটের কোশ্চেন আছে, আপনার কি বলে গণপরিষদের ব্যাপার আছে, স্থানীয় সরকারের ব্যাপার আছে, এই সবগুলো কিন্তু আছে। তার মানে কোনোটাই রেজলভ হচ্ছে না। তাহলে নির্বাচন নিয়ে শুধু ধোঁয়াশা কাটছে, এখনো ভদ্র শব্দ বলছি, আমি দেখছি নতুন নতুন করে এই সংকট আরো ঘনীভূত হচ্ছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, সময় থাকলে হয়তো পরে আরো বলা যাবে। এই যে ঐক্যমত্য কমিশনের কথা বললেন, আমি আপনাকে বলি ঐক্যমত্য কমিশনে তো আমরা 2বার বৈঠক করলাম। তা যে ওনাদেরকে অনেক কথার মধ্যে 2টি কথা বলেছি, আপনাদের মাধ্যমে আজকে আমি দেশবাসীকে এবং ওনাদেরকেও বলতে চাই। একটা, যেমন আমি এটা ছাড়াই অন্য একটা জিনিস সুযোগ থাকলে দেখাবো, না দেখালেও চলবে, ওনারা সবাই জানেন। একটা আমরা বললাম যে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, তো সেটাই তো আগে বলা উচিত ছিল। এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির বইতেও কিন্তু অনেকগুলো পজিটিভ কথা লেখা আছে। একটা জায়গায় আমাদের ঘোরতর দ্বিমত, আমরা টাকার অঙ্ক কমাইতে বলছিলাম, উনি টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করতে পারি। তা আমি বললাম যে আপনারা স্প্রেডশিটে তো এই আলোচনা কোনোটাই আনলেন না। আলোচনা করলে টাকার খেলা দূর করার জন্যে বিএনপি কীভাবে ভাবে, কমিশন কী ভাবছে, কমিউনিস্ট পার্টি কী ভাবে, উনি একজন বিশিষ্ট বিশ্লেষক কীভাবে ভাবেন, আপনারা কীভাবে, মানুষ চিন্তা করতে পারতো, মানুষ মত দিলে আমরাও চিন্তা করতে পারতাম। কোনো আলোচনা কি শুনেছেন? নাই। তাই এমন আলোচনাগুলো নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ঐক্যমত্য অসম্ভব। তাহলে এটা একটা সংকট হিসেবে আমরা বলেছি। আরেকটা জিনিস যেটা অনেক আগে বলছি, এটা সামনে আসেনি, আজকে আবার বলছি, 2 দিনই আমরা যে বলেছি, ওনারা যে শিট করেছেন তাতে প্রথমে কোশ্চেন দিয়ে বলেছেন একমত, আমাদের মত নাই, আংশিক, আচ্ছা মানলাম। কিন্তু সবচেয়ে সংকট যেটা তৈরি করেছে, আমি 2 দিন বলেছি, অন এয়ারে বলেছি, আজকেও বলি, এইটা কোন পদ্ধতিতে করা হবে। ধরুন কোনো একটা পয়েন্ট আপনি একমত হলেন, কিভাবে করবেন? লেখা আছে কি জানেন? অনেক কথা লেখা আছে যে আপনি সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে, গণপরিষদ নির্বাচন করে, গণপরিষদ ও অমুক নির্বাচন করে, গণভোটের মাধ্যমে। কিন্তু যে কথাটাই যে আমরা রাজনীতিবিদরা উচ্চারণ করছি, আমি রাজনীতিবিদ মানে গণতান্ত্রিক এবং মেজর রাজনৈতিক দলের কথা বলছি, যে নির্বাচিত সংসদের মাধ্যমে এই কলমটাই নাই। তার মানে কি? এটা দেখাইতে পারি, আপনারা দেখে নিন, স্প্রেডশিট অনলাইনে গেলে গেন। তার মানে এইটা কতকগুলো যে ধোঁয়াশা তৈরির কথাটা যে আমরা বারবার বলছি, এরকম অজস্র প্রমাণ কিন্তু আমরা দিতে পারবো। কিন্তু অনেক ভালো কাজ করা সম্ভব ছিল। এই যে 9-10 মাস হয়ে গেল উনি একটা দায়িত্ব পালন করেছেন, আমি জানি একটা সিনসিয়ার মানুষ, এবং উনি অন্তত পক্ষে আমি ওনাকে যতটুকু চিনি, উনি যেটা যুক্তিতে মনে করেন সেইটা বলেন, কিছু বললেও যদি মনে করেন অযৌক্তিক, পরে তিনি চেঞ্জও করতে আপত্তি নেই। আমি ওনাকেই এটা রেখে বলছি, আমরা যখন এই যে দুর্নীতি সংস্কার নিয়ে আলোচনা করলাম, আমরা দেখলাম যে যতগুলো স্প্রেডশিটে এসেছে 2-3টা বিষয় আমরা একটু জানতে চাইলাম শুধু, যে কেন এটা বলেছেন। বাকি সবটার সাথে তো ঐক্যমত পোষণ করা ছাড়া তো বিকল্প কিছু নেই। এবং খুশির খবর, আমরা বললাম যিনি দায়িত্বজনকে ধন্যবাদ জানালাম যে এই কথাগুলো আপনি বলেছেন ভালো, কিন্তু 8-9 মাসের দেরি কেন হলো? এর মধ্যে অনেক কিছু আইন করে করা যায়, যার সাথে সংবিধান না করে করা যেত, কেন করলেন না? তাহলে কি কারণে করলেন না? উদাহরণ আরেকটা দিই, তথ্য অধিকার, জানেন যে আমি অন্ততপক্ষে এইটাকে যদি ভালোভাবে করি, অনেক কিছু কিন্তু সমাধান করতে পারি। স্বচ্ছতা, জবাবদিহিতার কথা থাকে না?
দেখলাম যে ওইখানে লেখা আছে তথ্য অধিকারের কিছু সংশোধন করতে হবে। আমরা বললাম যে ভাই এরা তো এক্সপার্ট, আগেও কথা বলেছে, একজনের নাম বললাম, আমি নামটাও বলতে অসুবিধা, ডক্টর শামসুল বারী, তিনি যখন এটা আসছিলেন 2009 থেকে ওনার সাথে কাজ করেছি, উনি শহরের এক্সপার্টিসরা বললেই হয়। আমি যতটুকু খবর জানলাম না, এটা জানি, এটা তো পজিটিভ, কিন্তু এনারা অনেক কাজ করেছেন। তথ্য অধিকার কমিশন নিয়োগ দিয়ে তাদেরকে কি অ্যাক্টিভ আছে ভাই? অ্যাক্টিভ তো নাই। তাহলে আপনি সংস্কার তো দূরের কথা, যেটা আপনার হাতে ছিল সেইটাও করলেন না, নির্বাচনের কোনো পথরেখা দেখাইতে পারছেন না। এই জন্য শুধু নির্বাচন নিয়ে ধোঁয়াশা না, আপনাদের উদ্দেশ্য নিয়ে বড় বড় প্রশ্ন হচ্ছে। করিডোর বন্দর নিয়ে কথা বলছেন, আর প্রেস সচিব বলছে যে কে কি যা বললো বলুক, সংস্কার সবকিছু করার ম্যান্ডেট আমাদের আছে। তার মানে কোথায় নিয়ে যাচ্ছেন আজকে এই প্রশ্ন, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন, কার স্বার্থ রক্ষা করছেন, এটাই আজকে জনগণের সামনে প্রধান প্রশ্ন। ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদুর রহমান। ধোঁয়াশা কাটবে কেমনে, কোথায় নিয়ে যাচ্ছে? ধোঁয়াশা কেটে গেছে আমার কাছে এখন মনে হয়, ধোঁয়াশা ছিল, আমি অন্তত ধোঁয়াশা আর দেখছি না। আজকে আবার এনসিপির সংবাদ সম্মেলনে এটিও বলা হয়েছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের। আচ্ছা, তারিখ প্রসঙ্গ বলি, মানে দ্যাটস ইন্টারেস্টিং। আমি তো মনে করি তারিখ ডক্টর ইউনূসের পক্ষে ঘোষণা করা 6 মাস আগেও সম্ভব ছিল। কিভাবে ছিল বলি, উনি প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে যখন নির্বাচনের একটা টাইম ফ্রেম বলছেন, উনি এখনো তাই বলছেন, লাস্ট ইকোনমিস্টের সাথে সেম কথা বলেছেন, কি ডিসেম্বর কম থেকে জুন, সংস্কার হলে ডিসেম্বর, বেশি হলে জুন। এবার বলেছেন জুনের পরে যাবে না, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, নানা রকম ভাষার মার প্যাচ। আচ্ছা, দুদু ভাই আছেন এখানে, আমরা বিএনপি সমালোচনা করতে পারি, বিএনপি কিন্তু প্রথম দিন থেকে একটা বিষয় কনসিস্টেন্ট, ওনারা কোনো অধিক সংস্কার করতে চান নাই, চেয়েছেন, চান নাই, নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিতে বলেছে না? এটার জন্য যদি বিএনপি সাফার করে, মানুষ যদি তাকে অপছন্দ করে, তার মাসুল বিএনপি দেবে নির্বাচনে। যারা সংস্কার চায় সবাই দল বেঁধে তাদেরকে ভোট দিয়ে বিএনপিকে হারিয়ে দিতে পারে, ঠিক। কিন্তু বিএনপি তো একদিনও বলে নাই যে আমরা এক্সটেন্সিভ সংস্কার চাই, বলেছে? বলে নাই। তাই যদি হয়ে থাকে, সংস্কার তো আসলে কমই হবে ঐক্যমত্যের ভিত্তিতে যদি করতে হয়, এবং বিএনপির মতো একটা দলকে বাদ দিয়ে কোনো ঐক্যমত্য হতে পারে না। তো তাহলে তো নির্বাচন ডিসেম্বরে হয়, এটা 3-4 মাস, মানে শেখ হাসিনার পতনের 3-4 মাসের মধ্য থেকে আমরা জানি। তাহলে আবার কেন জুনের আলাপ? প্রিন্স ভাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। আপনি সবার সাথে বসছেন, কথা বলছেন, জুলাই চার্টার করবেন। আচ্ছা, কিছু আইনের ক্ষেত্রে তো সব দল একমত হয়েছে, বিএনপি অনেকগুলো পয়েন্টের কথা বলছে, ওগুলোর কাজ আপনি এখন সাবসিকুয়েন্টলি শুরু করছেন না কেন? আইন প্রণয়ন খুব টাফ বিষয় না, কিন্তু একটা অন্য সমস্যা আছে। যেমন ধরুন, আমরা আরপিও, যেটা দিয়ে সংসদ নির্বাচন যে আইনে হয়, সেটার কোথায় কোথায় কি সংশোধনী লাগবে আমরা সংশোধনীর বাক্যও লিখে দিয়েছি আমাদের কমিশন থেকে। ধরে নিলাম এটার পুরোটাই যদি হয় বা কিছু হয়, একমত তো হয়ে গেছে, আইন মন্ত্রণালয়কে এটা আবার ওয়েবসাইটে দিতে হয়, এটা একটা নিয়ম, কারণ জনগণ এখানে অপিনিয়ন দিতে হবে, সুতরাং একটা টাইম কনজিউমিং প্রসেস। তো আমরা করছি কি, যেগুলো ঐক্যমত্য হয়েছে ওগুলোও রেখেছি, বাকিগুলো আলোচনা করছি। মানে আমি আসলে এটাকে ঝুলিয়ে দিতে চাইছি কিনা এই প্রশ্ন উঠবে লজিকলি। এই জন্য বলছি কুয়াশা এখন আর নাই। এতদিন পর্যন্ত এক ধরনের অস্পষ্টতা মনে হচ্ছিল, আমার কাছে না, এখন অন্তত এগুলো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে এই দিকে তারা মনোযোগ না দিয়ে এই যে সংস্কারের আলাপটা রেখে তারা আরো অনেক কিছু নিয়ে অনেক বেশি সিরিয়াস, যেগুলো আসলে তাদের করার কথা ছিল না। এই যে মবের প্রসঙ্গ আসলে আমি আবারও আসি, একটা সরকার চট্টগ্রাম বন্দর দেবে কিনা, করিডোর দেবে কিনা, চাইতে একটা স্টেটে ল অ্যান্ড অর্ডার থাকবে কিনা, এটা মবক্রেসি হবে কিনা, সেটা সিদ্ধান্ত নেবেন। এই যে পুলিশ আজকে এই কথা বলেছেন, আমি মনে করি এটা বন্ধ হবে না। তো কেন জানেন? যে ভিডিওটা পাবলিশড হয়েছে, যে টোনে তারা কথা বলছিল উইথ দ্য পুলিশ, প্রথম তো তারা এমনিই গিয়েছিলেন, তারাই তো পুলিশ। আমি তো মনে হয় এখন বলতে হবে, কালচারাল রেভলিউশনের সময় রেড গার্ড বানানো হয়েছিল না স্কুলের বাচ্চাদেরকে দিয়ে, মূলত ওরা গিয়ে যাতা করেছে। আমি তো মনে করি এদেরকে এভাবেই মাঠে রাখার চেষ্টা হচ্ছে। এরপর পুলিশ যখন গেল, পুলিশকে বলছে, অর্ডার দিচ্ছে আপনি ধরেন, বলছে মামলা নেই, বলছে আমি মামলা দেবো, পরে আগে আপনি ধরেন। এরপর জনাব হান্নান মাসুদ তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এই যে এই পরিমাণ কাজ হলো, কখন মব বন্ধ হতো জানেন? এদেরকে যদি শাস্তি দেওয়া হতো। এবং জনাব হান্নান মাসুদের এই সাহস হয়, তিনি থানায় যান এবং তাদেরকে নিয়ে আসেন এই অপরাধের পরও। ফলে এগুলো বন্ধ টন্ধ হবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি, একদম নিশ্চিতভাবে বলতে পারি, কারণ সরকার এগুলো করে নাই। যেদিন মাজার প্রথমটা ভাঙা হয়েছিল সেদিন সরকার ঠিকঠাক অবস্থায় ছিল না, যেদিন পঞ্চমটা ভাঙা হয়েছিল সেদিনও পুলিশ শক্তিশালী হয় নাই, যেদিন দশমটা সেদিনও হয়তো হয় নাই, কিন্তু যেদিন 20তমটা ভাঙা হচ্ছে সেদিন সরকারের বয়স 24, মানে 2 মাস 3 মাস হয়ে গেছে। আপনি যদি ওই দিন ধরতেন, তারা 100 মাজার ভাঙতো না। এই কাজগুলো সরকার করে নাই, এবং এখন আমার কাছে কুয়াশা নেই। প্রথম কুয়াশা ছিল, কুয়াশাটা এরকম অস্পষ্টতা ছিল যে সরকার কেন করছে এটা, সরকার কি পেরে উঠছে না। এখন স্পষ্ট, সরকার মাঠে একটা ফোর্সকে রাখতে চায়,
কারণ এই যে এখন কিন্তু মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বিএনপি নির্বাচন চাইছে, এনসিপি নির্বাচন কমিশন পাল্টাতে হবে এই দাবিতে নেমে গেছে, গণভোট চাইছে। এবং বিএনপির সাথে তার যদি মাঠের একটা ফোর্সকে রাখতে হয়, ইসলামিস্টরা থাকবে, তাদের শক্তি মাঝে মাঝে দেখানোর চেষ্টা হচ্ছে। এজন্য বলছি কুয়াশা আমার কাছে আর নাই, এভরিথিং ইজ এখন ভেরি পরিষ্কার। ক্লিয়ার। বিরতির পর আবারও কথা বলবো, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছে শেখ জায়েদ। কথা বলছিলাম রাজনৈতিক সংকটের সমাধান কোথায়, নির্বাচন প্রসঙ্গ ছিল। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। এই নির্বাচন নিয়ে সংকট বা অনেক সংকট সামনে দেখা যাচ্ছে, যেমন এক একজন এক এক রকম নির্বাচন দাবি করছেন এখন। এটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সরকারের উদ্দেশ্য, কিছুটা কর্মকাণ্ড, কোনো কোনো ক্ষেত্রে বক্তব্য, এটা পরস্পর বিচ্ছিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই মিলেই তো তাকে এখানে বসিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলই তাকে সমর্থন দিয়েছে, কিন্তু উনি মনে করেন যে উনি হলেন শিক্ষার্থীদের, ওনাকে বসাইছে। মানে এই একটা যে সংকট, মানে দেখবেন যে 1 মাসের মধ্যে উনি আটকে থাকেন। আন্দোলনটা 15-16 বছরের, এবং সকল রাজনৈতিক দলে, শুধু বিএনপিরও না, কমিউনিস্ট পার্টির না, ইসলামপন্থীর দলের না, সকলে মিলে শ্রেণী পেশার মানুষের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু আজ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 16 বছরে যারা কষ্ট করেছেন, বেগম জিয়ার কাছে যাওয়া ছাড়া, তাও সেটা অসুস্থতার কারণে তিনি বিদেশে যাবেন, সেই জন্য গিয়েছেন। তিনি আমেরিকা পর্যন্ত নিয়ে গেছেন একটা হিজবুত তাহরীর মানুষ হিসেবে এখন সমালোচিত হচ্ছে যে ছেলেটি, মিস্টার মাহফুজ আলম, সে নিজে দাবি করেছে যে এটা সে মাস্টার মাইন্ড এই আন্দোলনের। কিন্তু আমি ছাত্র রাজনীতিতে আমার একটা আছে যে যারাই ছাত্র রাজনীতিতে, আমি তার 14 গোষ্ঠীর খবর নেওয়ার চেষ্টা করি। মানে আমি ওই ছাত্র রাজনীতি করতাম তো, আর আমি একটু নোট রাখার চেষ্টা করি যে কখনো যদি এটার উপর লিখি। এই হিজবুত তাহরীর এই ছেলেটা আমি জানি না, কিন্তু একে খুঁজে বের করছে ডক্টর ইউনূস এবং আমেরিকা পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ 1 মাসের আন্দোলনকে তিনি তার ক্ষমতা আহরণের বিষয় বলে মনে করেন, অর্থাৎ জনবিচ্ছিন্ন ব্যক্তি বলে আমার কাছে মনে হয়। তিনি 1 মাস মানে শিক্ষার্থীদের আন্দোলন মানে, এবং স্টিল এখনও আপনি খোঁজ নেবেন শিক্ষা ব্যবস্থা কম বেশি তছনছ করে ফেলেছে। তিনি কখনোই আন্দোলনকারী শক্তি বা সাধারণ ছাত্রদেরকে ক্লাসে ফেরার কথা বলেননি। তারা উদ্যোক্তা হওয়ার, অর্থাৎ স্কুলের ছেলে এখন ব্যবসা করবে, ইন্টারমিডিয়েট ছেলেটা ব্যবসা করবে, বিষয়টা এই দিকে নিয়ে গেছে। আপনারা এই যে আলোচনা করছেন, আমার 2 জন খুব পছন্দের মানুষ, তারা তাদের মতোকে যে আলোচনা করেছেন, তারা দেশের সংকটটাকে মুক্ত করার জন্যই কিন্তু, বা দেশটা আরও ভালোর দিকে এগোক, গণতান্ত্রিক নর্মসগুলো আবার ফিরে আসুক, সেই জন্য ইলেকশনের কথা বলছে। হঠাৎ করে এখন এসে বলছেন এমন না, তাদের এটা দীর্ঘ অতীত আছে, ধারাবাহিকভাবে তারা মানুষের কথা, দেশের কথা, এগুলো কিন্তু তারা কথা বলছে। কিন্তু এখন যারা হঠাৎ করে নির্বাচন কমিশন বদলাতে হবে, অমুক বদলাতে হবে, এখন আমার কাছে মনে হয়েছে তাদের যে গুরু, কারণ একটা বিদেশি পত্রিকার সঙ্গে ডক্টর ইউনূস সাহেব বলছিল তাদের স্বপ্ন, মানে শিক্ষার্থীদের স্বপ্ন, শিক্ষার্থীদের একটা দল করার একটা রাইট আছে, তাদেরই উদ্যোগ নিতে হবে, তারপরে এনসিপি। তো এনসিপির যদি লোক, থিঙ্কার, বা জাসদের সেই সিরাজুল আলম খানের মতো রহস্য পুরুষ কেউ ওই সিটে বসে থাকে প্রধান নির্বাহী ইয়েতে, তাহলে ভালো ইলেকশন করা সম্ভব না। এটা ইদানিং আমার মনে হয়েছে। আর একটু বলে শেষ করে দিই, এই জন্যে আমাদের কেয়ারটেকারের অতীত আছে, তত্ত্বাবধায়ক সরকারের অতীত আছে, সেটা হাসিনা বাদ দিছিল। এখন প্রতিটি রাজনৈতিক দলের ভেবে দেখতে হবে যে ব্যক্তিটি ছাত্রদেরকে ধ্বংস করছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, নতুন সম্ভাবনাময় নেতৃত্বকে ধ্বংস করছে, সে যদি ইলেকশনের সুযোগ পায়, তাহলে হাসিনা মার্কা নির্বাচনের সম্ভাবনা আছে কিনা, এটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ এই উপদেষ্টা মণ্ডলীর আমি কখনো মামলার মুখোমুখি রাজনৈতিক কারণে হতে দেখি নাই। 1 নম্বর থেকে একটা শেষ ব্যক্তিটা যারা উপদেষ্টা মণ্ডলীর আছে, তারা কখনো গণতান্ত্রিক আন্দোলনে সাহসিকতার সঙ্গে রাজপথে ছিল, এটাও দেখি না। তাদের হাতে এখন দেশটা পড়ে গেছে। ধন্যবাদ আপনাকে। প্রসঙ্গ যে যুক্ত করেন রহিম হোসেন প্রিন্স।
না, কথা কিন্তু ঘুরে ফিরে একটা জায়গায় আসে এই কারণে, কারণ আমরা যদি বুঝতাম যে ধরেন পথটা চলছে, সবাই মিলে ঐক্যমত্য হয়েছি বা সবার কথা বাদ দিই যে যারা এখন দায়িত্বে আছে তারা করছে, তাহলে আগ পিছে কী হচ্ছে সেই কথাগুলো বলা যেত। কিন্তু সেই জায়গাটায় আমরা দেখছি যে যে কথাগুলো বলা হচ্ছে ওনাদের কানে এটা না পৌঁছায়। এখানে আমাদের এই ডক্টর সাহেব খুব একটা ভালো কথা বলেছেন, এটা খুবই কারেক্ট বলেছেন। আমরা হয়তো এই কথাটা বলি না যে এখানে ধোঁয়াশা টোয়াশা তো নাই, জিনিসটা এখন পরিষ্কার হচ্ছে, কিন্তু ওই পরিষ্কারটা তো আমাদের জন্য খুব খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ জায়গায় যাচ্ছে। এইটাও যদি ওনাদের উপলব্ধি থাকে, আমি সেই কথাটা বলবো। আমি একটু ওনাকেই ধার করেই বলছি, উনি যেটা বলেছেন খুবই যথার্থ বলেছেন যে এখন কিন্তু জিনিসটা পরিষ্কার এরকম হচ্ছে যে ওনাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন ছাড়া, যেটা হয়তো আগেও মনে হয়েছে কিন্তু হয়তো আমরা ওইভাবে বলি নাই বা আরও যুক্তিতর্কের জায়গায় আসে নাই, যে নির্বাচনটা যেভাবে আমরা চাইছি, যে নির্বাচনের কথা কেন, এই কথাটা আর একটু না বললেই হয় না, যে সব কিছু তো জনগণই তো নির্ধারক, জি, তারাই তো সিদ্ধান্তের মালিক। এখন আপনি জনগণ তো 18 কোটি মানুষকে ডেকে আর হাত তুলে জিজ্ঞেস করতে পারবেন না, তাহলে তাদের প্রতিনিধি নির্বাচন করে দিতে হবে, যেটা আমাদের সংবিধানে আছে, প্রত্যক্ষ ভোটে নির্বাচন। তাহলে সেই কাজটায় আপনি করতে গেলে যা যা করা দরকার যখন করছেন না, অন্য অন্য এজেন্ডাগুলো সামনে আসছেন, তখন তো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তাহলে আপনি কোথায় নিয়ে যেতে চান। কিন্তু আমি যে কথাটা বলে এই পর্বটা শেষ করতে চাই যে আমরা এটা কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা বুঝতে পারছি এখনও সময় ফুরিয়ে যায়নি। আর দেরি না করে অন্তত পক্ষে এ রাজনৈতিক দল এবং আন্দোলনকারী অন্য শক্তি সবাইকে আস্থায় নিয়ে আমরা যদি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে, কিন্তু শুধু নির্বাচন কিন্তু কেউ চাচ্ছে না, আমরা চাচ্ছি ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার সেটা করতে হবে, এবং তার জন্য ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু সময় আছে, এত সময় লাগবে না। এবং অন্যান্য যে ঐক্যমত্যের প্রশ্ন যতটুকু হয়েছে ওকে, সেটা কিন্তু আমরা যেটা বিশেষ করে এটা আমি সবাইকে জানার জন্যই বলি, আমরা কিন্তু ওনাদেরকে বলেছি যে আপনারা একটা যদি ঐক্যমত্য করতে চান, কতকগুলো বিষয় এমনভাবে নিয়ে আসা হয়েছে এটাকে ঐক্যমত্য কখনোই হবে না। উনি আরও কংক্রিট বলেছেন, ওইটার মধ্যে ঢোকা উচিত না, বরঞ্চ যেটা রাজনৈতিক দল আমরা কিছু আচরণবিধি যদি করতে পারি, যে আমরা নির্বাচনে গেলে কে কী করবো, আপনারা আপনাদের মত বলতে পারেন, আমরা হয়তো সেটা সম্মিলিতও করতে পারি, নিজের জায়গা থেকে করতে পারি। এখন কথায় কথায় আসে 90 অন্য সময় তো রক্ষা হয়নি। আরে ভাই, রক্ষা হয়নি সেটা নিয়ে তো আপনি আমি কিছু করতে পারবো না। আমরা কয়জন এখানে 4 জন বসে খুব যত ভালো কথা বলি তো লাভ নাই, সে তো মানুষের কাছে যেতে হবে। মানুষকে আপনারা অ্যাওয়ার করেন, রক্ষা না হলে সচেতন সংগঠিত করেন। মানুষ যদি আবার ওইটা ভুল করে কাউকে ভোট দেয়, আমাকেই ধরেন ভুল করে ভোট দিল, পরে আবার মানুষ আমাকে টেনে হিসেবে নামাবে, আগামীতে দেবে না। এইভাবেই তো গণতন্ত্রের পথে যাত্রা আমরা করতে পারবো, যে মানুষের অধিকার সমুন্নত রাখার মধ্য দিয়েই কিন্তু পারবো। এবং আমরা উপরে যারা আছি তারা যদি দৃশ্যমান কাজ করতে পারি, যে না আমি আইন মানি, আইনের শাসন মানি, আমি কোনো গ্রুপ গোষ্ঠীকে আমার সাথে ব্যবহার করছি না। জি, ওই যে এটা কথায় কথায় বলে না যে আমরা ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী যে না হতে পারি, আর এটা না হতে পারে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেন না, বরঞ্চ এই সরকার এবং তার সমর্থক হিসাবে পরিচিতরা এই সময়কালে এমন অনেকগুলো কাজ করছেন, তাতে মানুষই বলতেছে আমরা তো কর্তৃত্ববাদের ছায়া দেখছি, আমরা তো নব্য ফ্যাসিস্টের ছায়া দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গা থেকে উত্তরণ না ঘটালে মনে রাখতে হবে, আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী বিদেশি শক্তি তারা কিন্তু ভূরাজনৈতিক নানা কারণে আমাদের দেশকে আর একটা সংকটের দিকে নিয়ে যেতে চায়। তারা যাতে না নিতে পারে আমি আশা করব সরকার সে দায়িত্ব পালন করবে, না হলে আমাদের রাজনৈতিক দলগুলোকে বোধহয় আরো বড়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কোনো ভূমিকায় যেতে হবে বলে প্রসঙ্গটাতেই আমি জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাচ্ছি, যে আপনি বিরোধীতে বলছিলেন যে বিএনপির একটা বড় ভূমিকার জায়গা এখানে আছে। আমি তাই মনে করি। সংস্কার নিয়ে প্রিন্স ভাইয়ের কথা আমি ধার করে একটু বলতেই চাই, যা বলছেন তাই আমি একটু এক্সপ্লিসিটলি বলি। ধরুন এনসিপি বলে যে জনগণ সংস্কার চায়, এই যে জনগণ শব্দটা সব রাজনৈতিক দল ব্যবহার করে, জনগণ সবার। হ্যাঁ, এখন তারা মনে করছেন আচ্ছা জনগণ যদি সংস্কার চায়, এটাকে আপনাদের ইলেকটোরাল এজেন্ডা বানিয়ে ফেলেন, আপনাদের ম্যানিফেস্টোর প্রধান দাবি বানিয়ে ফেলেন। বিএনপি সংস্কার চায় না, বিএনপির লোকজন তাদের ভাষায় চাঁদাবাজি করে, এবং এটা অবশ্য অনেক ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে ঘটনা ঘটেছে, এটা ভুলো না, ঘটছে। তাদের দখলদারিত্ব নানান রকম অভিযোগ আছে। তো ফাইন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তো সব ভোট পেয়ে আপনারা জিতে যান, জিতে গিয়ে নিজের ইচ্ছা মতো কি কি সংস্কার করার কথা করেন। আপনি জনগণকে তো বলছেন যে জনগণ সংস্কার চায়, দেয়ালে দেয়ালে নাকি সংস্কারের কথা লেখা আছে, এটা কি একটা সহজ ডিল না? এটা উনি করবেন না। আরেকটা প্রশ্ন তোলেন, বিএনপি কি 50% প্লাস ভোট পাবে? বাংলাদেশে এটা হয় যে 50, আমার ধারণা এবারকার ভোটে বিএনপি 50+ ভোট পাবে ফেয়ার হলে। এটা অবশ্য তার হার্ডকোর ভোট না, মানুষ অনেকদিন ভোট দেয় না, বিএনপি ভোট পাবে। কিন্তু আমরা ধরলাম পেলো না, বিএনপি আর একটু কমই পেলো, কিন্তু আপনি যে সংস্কার ইম্পোজ করছেন আপনার ভোটের পার্সেন্টেজ কত?
আপনি বিএনপিকে প্রশ্ন করছেন, আপনি তো মেজরিটির সাপোর্ট নাই, আপনার কথা কেন শুনতে হবে, কেন আপনি আপনার কথা আপনি যে বলছেন, তার মানে আমরা বুঝতে পারছি আসলে সংস্কার শব্দটা একটা রাজনৈতিক শব্দে পরিণত হয়েছে। এটা নির্বাচনকে দেয়া না দেওয়ার সাথে। খুব কষ্ট লাগে আজকে যারা এই রাজনীতি করছেন, এরা এই কয়দিন আগেও আমাদের এই মুভমেন্টের সামনের সারিতে ছিলেন, অনেকেই ছিল, তারাও ছিলেন। এই সরকারটা আমাদের সরকার, আমরা ওন করি, কিন্তু কথাগুলো খুব খারাপ লাগে। শেখ হাসিনা, অনেকেই বলছেন, আমরাও বলে ফেলা উচিত, উন্নয়ন শব্দটা যেভাবে ব্যবহার করেছেন নির্বাচনকে ব্যারিয়ার দেওয়ার জন্য, সংস্কার এখন ঠিক সেই রকম একটা শব্দে পরিণত হয়েছে। এটা খুবই অন্যায়, খুবই অন্যায়। আপনি বিএনপির রোলের কথা বলছেন, আমি মনে করি কেন, আমি তার আগে একটু আসি। এই যে দুধু ভাই খানিকটা বলেছেন, আমরা বিএনপিকে নিয়ে জুলাই আগস্টে বিএনপি যেহেতু ব্রিলিয়ান্টলি, তারা তাদের ক্রেডিটভাবে ক্লেম করে নাই কখনো। মানে জনাব তারেক রহমান অনেকগুলো বক্তব্যে দেখেছি, এটা একটা কালেকটিভ একটা চেষ্টা সেভাবে দেখাতে চেয়েছে। ইটস এ ভেরি ম্যাচিওর পলিটিক্স। কিন্তু আমার বিএনপিকে নিয়ে অন্য একটা আর্গুমেন্ট আছে, এটা আমি দিতেই চাই। আমি একটা দেশের সাথে তুলনা করছি সাম্প্রতিক সময়ে। যেমন ধরুন, কম্বোডিয়াতে শেখ হাসিনা যা চেয়েছেন কম্বোডিয়াতে তাই হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন কি, আসলে উনি থাকবেন যতদিন শরীরে কুলায়, তারপর ওনার হয়ে ওনার ছেলে, ওনার মেয়ে, বা তাদের মধ্যে নাকি আবার প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছিল, বা তার বোন কেউ একজন, মানে তার পরিবারে কেউ আসবে, এভাবে চলতে থাকবে 41, 71 ইত্যাদি ইত্যাদি। কম্বোডিয়াতে কিন্তু তাই হয়েছে। হুন সেন 25 বছরের মতো ক্ষমতা থেকে তারপর তার বড় ছেলের হাতে ক্ষমতা দিয়ে আপাতত বিশ্রাম নিয়েছেন। হুন সেন কেন পারলেন, শেখ হাসিনা কেন পারলেন না? হুন সেনের যে বিরোধী দল 2013 বা 14 দিকে একটা ইলেকশন হয়, ওখানে কম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি, 2-3টা পার্টি একত্র হয়ে একটা নির্বাচন হয় এবং ওরা হুন সেনের পার্টির কাছাকাছি সিট পেয়ে যায়। খেয়াল করেন, হুন সেনের অধীনেও কিন্তু একটা বেশ ভালো নির্বাচন হয়। এরপর 18 নির্বাচনের আগে ওই পার্টিটাকে নিষিদ্ধ করে দেয় এবং এমন ক্র্যাকডাউন করে ওই পার্টিটা দাঁড়াতে পারে নাই। ফলে সে আনচ্যালেঞ্জড থেকে গেছে, তার জন্য আর কোনো রকম কোনো প্রতিবাদ নাই, নির্বাচন এটা সেটা যাই হোক। শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই কারণ বিএনপি, এই দলটা দীর্ঘ সময় ধরে বিএনপিকে ক্রমাগত, আওয়ামী লীগকে ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, কোনো একটা দিন ছাড় নাই। এই চ্যালেঞ্জের কারণে শেখ হাসিনাকে কি করতে হয়েছে, আপনি যখন বাধা পাবেন আপনাকে প্রতিঘাত করতে হয়েছে, আপনাকে অত্যাচারী হয়ে উঠতে হয়েছে। এই যে আওয়ামী লীগের একটা অত্যাচারী ইমেজ, এটা যদি বিএনপি কোনো একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়ে, তো 18-র পর রাতের বেলা ভোট হয়ে গেল, আমরা পারলাম না, ঠিক আছে আমরা নাই। আমি বেগম খালেদা জিয়ার কথাও বলি, মারাত্মক একটা রোগে অসুস্থ মানুষ, ওনার একটা সন্তান মারা গেছে, ঠিক আছে দেশ গোল্লায় যাক, আমি যদি এই ডিল করি আমাকে তো বিদেশে যেতে দেবে, আমি আমার ছেলেটার সাথে আমার পরিবারের সাথে বাকি জীবন কাটাই। উনি ওনার আয়ুর ঝুঁকি নিয়েছেন, আমরা কিন্তু অনেক এটা খেয়াল করি না। আমি ডক্টর হিসাবে বলছি, এই যে ওনার এখন লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ফিটনেস নাই, এটা 18 সালে কি বেটার থাকতো না? থাকতো। উনি ওনার আয়ুর ঝুঁকি নিয়েছেন। তো সো এই চাপগুলো ক্রমাগত শেখ হাসিনাকে দেয়ার ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে। আপনি আপনার কাছে হচ্ছে এই যে এই সময়টায় রাজনৈতিক দলগুলো সহ বিএনপির একটা ভূমিকার কথা, এটা আগেরটা বলছেন, ভবিষ্যতের কথা এটা নিয়ে আসবো আপনার কাছে। একটু বিরতি নিচ্ছি, বিরতি থেকে এই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কথা বলছিলাম রাজনৈতিক পরিস্থিতির নিয়ে, রাজনৈতিক সংকটের সমাধান কথায় ডাক্তার জাহিদুর রহমান যে প্রসঙ্গে বলছিলাম যে বিএনপির একটা অভিভাবকত্ব নেয়ার জায়গা আছে, আপনিও এই প্রসঙ্গে বলছেন। আমি আগের অংশটুকু বললাম, এবার এখন কি আছে। এখন বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের ভেতরের একটা অংশ, আমরা যদি ইউফেমিস্টিকলি বলি, মানে আমার বলতে ভালো লাগে না, কারণ আমরা যদি বলি ওনাকে ভুল বুঝিয়ে বলে কেমন যেন লাগে, আমরা শেখ হাসিনার সময় শুনতাম, তাই না? মানে ভুল যদি কাউকে বোঝানো যায়, তার কি এরকম টার্মিনাল টাইমে ক্ষমতায় থাকা উচিত? আবার যদি না হয় উনি এটা পার্ট হন, এটাও ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আমি একটু সফটলি বলি, একটা অংশ তো এই পরিকল্পনায় নেমেছে, আমার কাছে এটা এখন ক্রিস্টাল ক্লিয়ার। সো বাংলাদেশের নির্বাচন হওয়া, নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া, সেটার জন্য চাপ তৈরি করা, জনসংযোগের চাপ, জনগণের চাপ, সেই শক্তিটা বিএনপিরই আছে। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি সাফল্য চেয়েছিলাম, আমি খোলাখুলি বলছি, কারণ আমি চাই নাই যদি বিএনপি না পারে, যদি বাংলাদেশে একটা এক্সট্রিমিস্ট রাইট কোনো একটা গ্রুপ এসে সেই কাজটা করে এবং সেই দায়িত্ব করে সফল হয়ে যায়, আমার কাছে ওই বাংলাদেশ আমার পছন্দের বাংলাদেশ না। আমি একটা মধ্যপন্থী, একটা লিবারেল দল। আমি আশা করি বিএনপি আরও আগেও তার এক ধরনের যতটুকু ডানপন্থার দিকে এক ধরনের মানে অ্যালাইনমেন্ট ছিল, সেটা কমে সে আরও বেশি মধ্যপন্থী, আরও বেশি লিবারেল হয়ে উঠবে। সো ভবিষ্যতের এই যে নির্বাচন চাওয়া, নির্বাচনটা নিশ্চিত করার জন্য যে লড়াই, সেই লড়াইটার নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। বিএনপি এর পর নির্বাচন নিশ্চিত হোক, বিএনপি যদি নির্বাচিত হয়,
বিএনপি, এটুকু বলা খুব ক্লিয়ার, আমি খুব নিশ্চিত নই বিএনপি অনেক ভালো কিছু করবে। সরি, আমি মনে করি বিএনপি লার্নিং হয়েছে। বিএনপি আগেও অনেক স্খলন আছে, অনেক অপরাধ আছে, ভুল আছে, আবারও করতে পারে। তখন আমরা কিন্তু শোরগোল করব। প্রিন্স ভাই বলছিলেন না যে গণতন্ত্র এভাবেই চলে, শোরগোল করব, আবার ওনারা কারেকশন হবে, এনসিপি শোরগোল করবে। এনসিপি যদি পরের নির্বাচনে নির্বাচিত হয়ে যায়, কেউ ক্ষুব্ধ হয়ে এনসিপিকে ভোট দিয়ে দিতে পারে, এই জিনিসগুলো হোক। কিন্তু এই টার্মোয়েলের টাইমে বিএনপির এই ঐতিহাসিক দায়িত্ব পালনের মুখোমুখি তারা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই। না, আমি খুব আজকের যে আলোচনা সেই ধারায় থেকে বলি যে আমরা যে পর্বে আছি, কারণ ধরেন আজকে এখানে যে কথা বলছি, কিন্তু মানুষের মধ্যে দেখবেন যে নানা ধরনের খবরাখবর কি হচ্ছে, কোথায় যাচ্ছি, এটা কিন্তু দিন দিন বাড়ছে। সুতরাং অনেক কিছু যার যার মতো পরিষ্কার করছে। কিন্তু আমাদের একজন অন্ততপক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী হিসাবে, এবং এই দীর্ঘ আন্দোলন তো আমরা মুক্তিযুদ্ধের পরে সেই গণতন্ত্র, শোষণহীন সমাজ, এগুলো ব্যর্থ হলাম বলেই তো একের পর এক এই ধরনের অভ্যুত্থান এবং নানা ঘটনা ঘটতে হচ্ছে। এখনও কিন্তু জনকল্যাণের সরাসরি ভূমিকা নেওয়ার জায়গায়ও যেতে পারছে না, মানে মিনিমাম এই জার্নিটাই শেষ করতে পারছি না। আন্দোলনই হচ্ছে, এবং এই জার্নিটা শেষ না করতে পারলে আমরা বড় সংকটে পড়ে যেতে পারি। সুতরাং এক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন সেইটাকে আমি এইভাবেই বলি যে নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব আছে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে। আমি মনে করি, আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আমাদেরও নিশ্চয়ই যে দ্রুততম সময়ে আমরা পরিষ্কার করে বলছি, সরকার যদি ব্যর্থ হয়, কারণ আমরা অন্যের হাতে তো ছেড়ে দিতে পারি না। এইবারের গণ অভ্যুত্থানে যে লক্ষ কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে তো আমরা বিসর্জন দিতে পারি না। এবং এই আকাঙ্ক্ষার যদি একেবারে অপমৃত্যু ঘটে, আপনি কিন্তু এই মানুষকে তুলে আনাটা কঠিন হয়ে যাবে, অপশক্তি রাজত্বের জায়গায় চলে যাবে, সেটা আমরা মোটেই করতে দেব না। সুতরাং সরকার যদি দ্রুততম সময়ে আমরা যে কথাগুলো বলছি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে, আমি আশা করি গণতান্ত্রিক দলগুলোর সাথে কথা বলে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি উন্নয়ন এবং অন্য কাজগুলো করব। এবং এইটা যদি ব্যর্থ হই, এই সংকটের মধ্যে কিন্তু তারা বিরাজনীতিকরণের ধারা এবং দীর্ঘ মেয়াদী অগণতান্ত্রিক পর্যায়ে ফেলে দেওয়ারও একটা চক্রান্ত কেউ করতে পারে, সেইটাকে সফল হতে দেওয়া যাবে না। যার জন্যে দেশবাসী, সচেতন মানুষ, তাদের আরও পাহারাদারের ভূমিকা আসবেন, এই কথাটাই আমার দিক থেকে। ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু, বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না, এমনটি কয়েকবার বলেছে। না, আসলেও চায় না। আমি নিজেও ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের মধ্য থেকে একটা ভালো অবস্থায় গিয়ে পৌঁছাক দেশ, অর্থাৎ একটা ভালো নির্বাচন হোক, এটা আমি নিজেও এখনো পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত আমি প্রত্যাশা করি। কিন্তু যেমন 71-এ এখানে সরকার যে আলোচনা 24শে মার্চ পর্যন্ত এনে দাঁড় করাইছিল, যদি সেদিন পাকিস্তানি জনগণের ভাষা তিনি বুঝতে পারতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যভাবে তৈরি হতো। বাঙালি কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে একটা মীমাংসা চাইছিল, কিন্তু তারা বাঙালির শক্তি সামর্থ্য, জনগণের শক্তি সামর্থ্য এটা বুঝতে পারে না বলে এই যুদ্ধ দিকে ঠেলে দিয়েছিল, মীমাংসার যুদ্ধে নিতে চাইছিল। ঠিক তেমনি প্রতিটি রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আলোচনার মধ্য দিয়ে একটা মীমাংসা চাচ্ছে, মীমাংসা নির্বাচনটাও যেটা আমাদের দুই বক্তায় অত্যন্ত চমৎকারভাবে কিন্তু বলেছেন যে বিএনপি ভবিষ্যতে কি করবে, সেটার থেকে বড় জিনিসটা হচ্ছে বিএনপির মধ্য দিয়ে একটা মীমাংসার দিকে এগোতে পারে, অর্থাৎ শক্তি হিসাবে সে কিভাবে সামনের দিকে এগোবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির মতো একটি উদার রাজনৈতিক দল, উদারনৈতিক যে ভূমিকাটা এখনো পর্যন্ত পালন করে যাচ্ছে, সেটি হচ্ছে জনগণের মতামত ব্যক্ত করার জন্যে একটি ভালো নির্বাচন। এবং সেটি একেবারে গত 3টি নির্বাচন যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছে, তার পরিণতি কিন্তু এরকম হতো না। যদি জনগণের ভোটাধিকারটা সে রাখত, সে হারতো আবার আসতো, কিন্তু এই ধরনের পরিণতি হতো না। সেই জন্যে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার, আমরা যত সমালোচনা করি না কেন, তারা যদি একটি প্রপিপুর, একটি দেশকেন্দ্রিক একটা ভূমিকা সত্যিকারে পালন করতে চায়, প্রতিটি রাজনৈতিক দল যেমন সমর্থন দিয়েছে এখনও সমর্থন দিবে, এবং এই সমর্থনের মধ্য দিয়ে অতীতে যাই কিছুই ঘটুক না কেন আমার একটা সম্ভাবনা বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। আর তা না হলে পরে যে সংকটটা তৈরি হবে, আমি যেটা 71-এর কথা বললাম, জি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। অনেক ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ড সময় পাবো ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই দোষারোপ বা নানা রকম বাকবিতনটা এখন আমরা দেখি, এটাতে কি ঐক্যমত্য হয়ে সুন্দর পরিবেশের দিকে যাওয়ার সুযোগ আছে কিনা? আমি সুযোগ দেখছি না, কারণ প্রথম থেকেই এনসিপি এবং ছাত্রদের অন্যান্য অংশ যারা এই মুভমেন্টের সাথে ছিল,
আজকে মিসগাইডেড হতে দেখছি। এখন তারা যদি সিদ্ধান্ত নেন যে তারা কাউকে দিয়ে ব্যবহৃত হবেন, সেটা ভয়ঙ্কর। এবং আমি একটা কথা আজকে বলেই ফেলতে চাই, ডক্টর ইউনূস এনাদেরকে, স্টুডেন্টদেরকে ফর্মালি এবং ইনফর্মালি ক্ষমতায় আনে, দুভাবে কিন্তু ওরা ক্ষমতায় আছে। আমরা এই আলাপগুলো এখন খোলাখুলি করতে হবে। 3 জন উপদেষ্টা হয়েছেন, আর ইনফর্মালি প্রচুর এনসিপির সাথে জড়িত বৈষম্য বিরোধী স্টুডেন্ট ক্ষমতায় আছেন। তারা বিভিন্ন বদলি তদবির এটা সেটা করে বেড়াচ্ছেন। এই জায়গায় যখন এই বয়সে কাউকে আপনি নিয়ে যান, তাদের কাছে ক্ষমতাকে এক্সটেন্ড করে ক্ষমতায় থেকে যাওয়ার টেন্ডেন্সি থাকার খুবই সম্ভাবনা, এবং আমি ধারণা করি আমাদের রিকনসিলিয়েশন হওয়ার খুবই অসম্ভবের দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আশাবাদী হতে চাই। শামসুজ্জামান দুদু যে বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করেছেন, সেই আশাবাদী ব্যক্ত করতে চাই একটা সুন্দর বাংলাদেশ, মধ্যপন্থার বাংলাদেশ। এই জুলাই গণঅভ্যুত্থানের পর যে প্রত্যাশার কথা সবাই বলছেন, সেই প্রত্যাশাটি যেন পূরণ হয়। আমরাও এই ধরনের প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।